আপনারা যারা ইট্যাবসের সাহায্যে বিল্ডিং ডিজাইন পুরোপুরি ডিটেইলস সহকারে শিখতে চান তারা আমাদের 20 স্টোরি বিল্ডিং ডিজাইন মাস্টার কোর্সটি পারচেজ করতে পারেন। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে কোর্স আউটলাইন সংযুক্ত করা হয়েছে। ডেসক্রিপশন বক্স থেকে আপনি কোর্সটির ফুল সিলেবাস জেনে নিতে পারবেন। কোর্সটি তৈরি করা হয়েছে বিএনবিসি 2020 অনুযায়ী। একটি 20তলা ভবনের পরিপূর্ণ মডেলিং, অ্যানালাইসিস, প্রয়োজনীয় সকল ডিজাইন চেক এবং ডিটেইলিং এতে দেখানো হয়েছে। কোর্স ডিউরেশন 13.50 ঘন্টা। কোর্স মূল্য 3000 টাকা মাত্র। সম্পূর্ণ ভিডিও কোর্সটি 23টি এক্সেল ফাইল সহ ক্রয় করতে যোগাযোগ করুন 0195438705 নম্বরে। কল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল। আর যারা দেশের বাইরে থেকে কোর্সটি পারচেস করতে চান তারা এই নম্বরটির আগে +88 যোগ করে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা এসডিপ রিটেইন সফটওয়্যার ব্যবহার করে বেসমেন্ট রিটেনিং ওয়ালের ডিজাইন প্রসিডিউর দেখব। এখানে আমরা ইট্যাবস থেকেও ডাটা নিব। এটা একটা 5 স্টোরিড বিল্ডিং। মূলত এটা হচ্ছে বেসমেন্ট প্লাস জি প্লাস 4 স্টোরিড বিল্ডিং, বেসমেন্ট সহ 6টা স্টোরি। তো এখানে বিষয়টা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা ইউজ হবে কমার্শিয়াল পারপাসে, সেহেতু আমাদের এখানে একটা সেমি বেসমেন্ট বা বেসমেন্টের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো আমি প্রথম স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করে এখানে রাখি এবং এখানে সার্চ বারে গিয়ে আমি এসডিপ রিটেন এই সফটওয়্যারটা ওপেন করি। এখানে বেসমেন্ট রিটেনিং ওয়াল দেখতে পাচ্ছেন। আমি আর ইচ্ছা আছে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, কাউন্টার ফোর্ট, স্টিট পাইল, গ্র্যাভিটি রিটেনিং ওয়াল এগুলো নিয়েও টিউটোরিয়াল করার ইচ্ছা আছে। আজকে আপাতত বেসমেন্ট রিটেনিং ওয়াল দিয়ে শুরু করি। এখানে ক্লিক করলাম। এখানে একটা নাম প্রোভাইড করতে হবে। আমি বিএস ওয়াল এভাবে নাম দিলাম, অ্যাড করলাম। এখান থেকে বিএস ওয়াল সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেন এখানে প্রথমে জিওমেট্রির আন্ডারে স্টেমের ডাটা প্রোভাইড করতে হবে। স্টেম মানে হচ্ছে যে ভার্টিক্যাল পার্ট, এটা এই ভার্টিক্যাল পার্টটা হচ্ছে স্টেম। এখন স্টেম ম্যাটেরিয়াল, এটা কনক্রিটেরও হতে পারে, এটা মেশনারিও হতে পারে, ঠিক আছে। আমরা যেহেতু এখানে আরসিসি করবো সেহেতু আমরা সিলেক্ট করতেছি কনক্রিট। স্টেমের হাইট, যেহেতু এটা সিঙ্গেল বেসমেন্ট, এখানে আমি 10 ফিট প্রোভাইড করতেছি। স্টেমের থিকনেস অ্যাট টপ, স্টেমের থিকনেস অ্যাট বটম। আপনি এখানে চাইলে কি করতে পারেন, নিচের দিকে থিকনেস বেশি, উপরের দিকে থিকনেস কম, এভাবেও কি করতে পারেন, স্টেমটাকে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি যে এখানে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে গেলে আরও বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখান থেকে দেখেন বর্তমানে নিচের দিকে 16 ইঞ্চি আছে, তাই থিকনেসটা বেশি। উপরের দিকে আছে কত, 12 ইঞ্চি। ওকে, আপনার এই যে ট্যাপার অ্যাট হিল, এটা আপনি হিলের সাইডে আপনি ট্যাপার করবেন নাকি টোয়ের সাইডে করবেন সেটাও আপনি কন্ট্রোল করতে পারেন। দেখেন এখন এটা ঘুরে গেছে, এখন এটা ট্যাপার হয়ে গেছে টোয়ের সাইডে। একটু আগে ছিল কি ট্যাপার ছিল হিলের সাইডে। তো আমরা হিলের সাইডে ট্যাপারটা করতে যাচ্ছি এবং আমি এটা স্ট্রেট করতে যাচ্ছি। তো আমি এখানে নিচেও দিচ্ছি 10 ইঞ্চি, উপরেও প্রোভাইড করতেছি 10 ইঞ্চি। দেখেন এখন এটা কি হয়ে গেছে, ইউনিফর্ম হয়ে গেছে শেপটা। ইন্টারমিডিয়েট সাপোর্ট, যদি আপনি দুইটা বেসমেন্টের জন্য ডিজাইন করেন সেক্ষেত্রে এখানে স্টেম হাইট আপনি দিবেন কত, 20 ফিট, এবং আপনি এখানে ইন্টারমিডিয়েট সাপোর্টে গিয়ে এখানে আপনি করে দিবেন কত, 10 ফিট। ওকে, তো আমাদের এখানে যেহেতু সিঙ্গেল বেসমেন্ট, দেখেন এখানে সাপোর্টও কিন্তু দেখাচ্ছে, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। তো যেহেতু সিঙ্গেল বেসমেন্ট আমি এখানে আবার এটাকে 10 ফিট করে দিচ্ছি। ইন্টারমিডিয়েট সাপোর্ট এটার দরকার নেই, তাহলে আমরা এখানে স্টেমের আন্ডারে যে ডাটাগুলো প্রোভাইড করার দরকার ছিল সেটা দিয়ে দিলাম। ফুডিংয়ের ক্ষেত্রে ফুডিংয়ের থিকনেস আমরা এখানে যে একটা, এখানে পাইলের সাথে মোটামুটি আমরা র্যাফট ফাউন্ডেশন করতেছি, এটার থিকনেস আমরা এখানে পাইছিলাম 21 ইঞ্চি। তো আমরা এখানে ফুডিংয়ের থিকনেস দিয়ে দিচ্ছি কত, 21 ইঞ্চি। আচ্ছা, এখন নেক্সট যেটা সেটা হচ্ছে টোয়ের লেন্থ। এই যে এটা টোটা কিন্তু ভিতরের দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তো আমি বাই ডিফল্ট যেটা 4 ফিট আছে সেটা রেখে দিলাম। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে হিলের লেন্থ আমরা সেটব্যাকের জন্য এখানে 3 ফিট জায়গা ছেড়েছিলাম, 3.5 ফিট জায়গা ছেড়েছিলাম। আমি ইনিশিয়ালি 3 ফিট ধরে দেখি 3 ফিট হিল দিলে হচ্ছে কিনা, যদি হয় তো ফাইন, আর যদি না হয় তাহলে এটাকে আমরা 3.5 ফিট করে চেক করে দেখবো। তো আমি এখানে 3 ফিট লিখে এন্টার করলাম। ওকে, আচ্ছা নেক্সট আসেন কি ডেপথ। আপনি শেয়ারও ইয়ের নিচে রিটেন ওয়ালের নিচে এইভাবে করে কি প্রোভাইড করতে পারেন। তো আমরা দিব না এটা, যেহেতু এখানে ম্যাট ফাউন্ডেশন আছে, এটাকে আমি 0 করে দিলাম, এটাকে আমরা 0 করে দিলাম। ওকে, দেখেন কিটা এখান থেকে চলে গেছে। গ্রাফের আন্ডারে থাকলে আপনি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একদম ক্লিয়ারলি দেখতে পারবেন যে আপনি আসলে কি ডিজাইন করতেছেন। আচ্ছা, নেক্সট আসেন ব্যাকফিল অ্যান্ড কাভার। তো এখানে সয়েলের কাভার, এই যে টোয়ের উপরে আপনি কোনো সয়েল রেস্ট করতেছে কিনা সেটা হচ্ছে ইস্যু। আমার এখানে যেহেতু ম্যাট ফাউন্ডেশন
এবং এটার উপরে যেহেতু আমরা পার্কিং থাকবে সেখানে, সেহেতু এখানে কোনো আমরা সয়েল দিয়ে কোনো ব্যাকফিল করবো না। এই পাশে আমরা হিলের পাশে করবো, দ্যাটস ফাইন, বাট আমরা টোয়ের পাশে কোনো রকমের কোনো সয়েল ব্যাকফিল করবো না, সেহেতু আমি এটা 0 দিয়ে দিচ্ছি। ব্যাকফিলের হাইট, এই যে পেছন দিকে এই যে ব্যাকফিলের হাইটটা কতটুকু, এটা হবে কত, 10 ফিট। নেক্সট যেটা সেটা হচ্ছে ব্যাকফিল স্লোপ অ্যাঙ্গেল, অর্থাৎ মাটিটা কি কোনো একটা অ্যাঙ্গেল এটার উপরে লোড প্রোভাইড করবে কিনা। ফর এক্সাম্পল আমি যদি এখানে 15 ডিগ্রি প্রোভাইড করি, দেখেন এখানে মাটিটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কি করতেছে, এই যে রিটেনিং ওয়াল সেটার উপরে লোড প্রোভাইড করতেছে। আমাদের এখানে এটা দরকার নেই, এটা আমি 0 করে দিলাম। ওকে, বেস ফিক্সিটি, এখানে পিন সাপোর্টেড বেজও আপনি ডিজাইন করতে পারেন, ফিক্স বেজও ডিজাইন করতে পারবেন। আমরা যেহেতু এখানে পাইল ড্রাফট ফাউন্ডেশন এটা ডিজাইন হবে, সেহেতু আমরা এখানে কি করে দিচ্ছি, স্টেম ইজ ফিক্সড অ্যাট বেস, এটা আমরা করে দিলাম, ফাইন। নেক্সট আমাদেরকে যেতে হবে লোডসের আন্ডারে। এখানে ব্যাকফিল ময়েস্ট ডেন্সিটি, এটা যেমনটা আছে থাকলো, এটাও যেমন আছে থাকলো। অ্যাট রেস্ট, এখানে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, এটা আপনি পাবেন হচ্ছে সয়েল টেস্টের রিপোর্ট থেকে, যেমনটা আছে রাখলাম। ওয়াটার টেবিল, এটা 5 ফিট পর্যন্ত আমি ওয়াটার টেবিল ধরে রাখতেছি, যেটা ডিফল্ট ভ্যালু, ঠিক আছে। এটা আপনি সয়েল টেস্টের রিপোর্ট থেকে সমস্ত বিষয় পাবেন। তা আমি এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটা ধরলাম। সারচার্জ লোড, সারচার্জ লোডের বিষয়টা হচ্ছে আমরা যে রিটেনিং ওয়ালটা ডিজাইন করতেছেন, এটা চারপাশ দিয়ে গাড়ি যাওয়া আসা করতে পারে, যাওয়া আসার কারণে এখানে একটা লোড আসতে পারে। সেই লোডটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন, আমি এখানে জাস্ট গুগল সার্চ করেছি। একটা কারের ওয়েট হয় মোটামুটি মনে করেন 5000 পাউন্ড, এবং এটা জায়গা দখল করে 85 থেকে 120 স্কোয়ার ফিট। তো আমি যদি হিসাব করি 5000কে আমি যদি ভাগ করি, 5000কে আমি যদি 85 দিয়ে ভাগ করি, এখানে আসতেছে মোটামুটি 58 পিএসএফ লোড আসতেছে। হ্যাঁ, 58 পিএসএফ লোড আসতেছে। আমি দুইটা গাড়ির জন্য যদি ধরি, তাহলে এখানে মোটামুটি অ্যাট এ টাইম আর কি দুইটা গাড়ি 117। তারপর আমি আর একটু বাড়িয়ে ধরছি, এখানে ফর এক্সাম্পল আমি ডেড লোডের আন্ডারে 200 ধরে দিলাম, ঠিক আছে। আচ্ছা, লাইভ লোডের আন্ডারে আর দিলাম না, এটা আমি ডেড, এটা আপনি চাইলে লাইভের আন্ডারেও দিতে পারেন, সমস্যা নেই। যদি আপনি মনে করেন যেটা লাইভের আন্ডারে দিবেন সেটাও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর আসেন ডেপথ, স্টিপ সারচার্জ, স্টিপ আকার আপনি লোড প্রোভাইড করতে পারেন, এটার এখানে কোনো দরকার নেই। 0 করে দিলাম, 0 করে দিলাম, 0 করে দিলাম। এখন আসেন কনসেন্ট্রেটেড লোড, এটার জন্য আমাদেরকে একটু এই টাইপের হেল্প নিতে হবে। এখানে ডেড লোড, লাইভ লোড আলাদা আলাদা দিয়েছে, তো আমরা চাইলে আলাদা আলাদা করে লোড প্রোভাইড করতে পারি। আর যদি মনে করি না আমরা সার্ভিস লোডের আন্ডারে সরাসরি করবো, সেটাও করতে পারি, আমি সেটাই দেখাচ্ছি। তো আমি প্রথমে এটাকে অ্যানালাইসিস করে নিয়েছি, দ্যাটস ফাইন। এখন আমি জাস্ট এইটুকু পোর্শন সিলেক্ট করি, তো সিলেক্টেড অবজেক্টস অনলি, দ্যাটস ফাইন, এটা পাইলাম। এখানে ডিসপ্লে সাপোর্ট ডিরেকশনে চলে যাব, কম্বোর আন্ডারে গিয়ে আপনি চাইলে অল ডে অল লাইভ এগুলো আলাদা আলাদা নিতে পারেন, আমি একসাথে নিয়ে নিচ্ছি। অ্যাবজের ভ্যালুটা দেখবো, ওকে। এখানে এটা হচ্ছে মোটামুটি, এখানে পিটা দেখাচ্ছে কি উপর থেকে দেখাচ্ছে, হ্যাঁ। তো এটা যে অ্যাকশন ইকুয়াল টু রিয়াকশন, তো অ্যাকশন ইকুয়াল টু যদি রিয়াকশন হয়, তার মানে আমার এখানে এই পরিমাণ লোড উপর থেকে কাজ করতেছে বিধে এখানে রিয়াকশন এটা দেখাচ্ছে, রাইট, এটাই তো হওয়ার কথা। এখন এখানে এই যে কর্নারের এই ভ্যালুটা, এই যে রিয়াকশনের ভ্যালু এবং এই যে কর্নারের এই রিয়াকশনের ভ্যালু, এই দুইটা ভ্যালু হচ্ছে মূলত কলাম ক্যারি করবে, এই কলাম এবং এই কলাম ক্যারি করবে। বাকি লোডটা ক্যারি করবে কে, রিটেনিং ওয়াল বা বেসমেন্ট ওয়াল, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে মোটামুটি লোডগুলো কত, 12, 11, 10, 9, 9, 8 এভাবে আছে। তো আমি এভারেজ 12 ধরে নিচ্ছি, 12 ইন্টু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা দিলাম। এখন আসেন এই যে রিটেনিং ওয়ালের এই পার্টটার লেন্থ কতটুকু, এটার লেন্থ হচ্ছে 9.41 ফিট, এটাকে ভাগ করলাম 9.41 দিয়ে, তাহলে এখানে 11.47, আমি এখানে 11.5 মতো নিয়ে নিচ্ছি। তাহলে আমি এখানে নিয়ে নিচ্ছি কত, 11.5, ওকে। আচ্ছা, এখন আমরা এখানে অ্যাট এ গ্ল্যান্স এখানে ব্যাক করি, ক্যালকুলেশনে কি দেখাচ্ছে না দেখাচ্ছে একটু দেখতে চাচ্ছিলাম, এটা এখানে ব্যাক করলাম, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে এটা আমি এসেন্ট্রিসিটির দরকার নেই, এখানে কোন এসেন্ট্রিসিটি দরকার নেই, এটা মিডল বরাবর কাজ করতেছে, তাহলে এটা 0 করে দিলাম। আমি আবার বলতেছি আপনি এখানে ডেড লোড এবং লাইভ লোড আলাদা আলাদা নিয়ে এই টাইপ থেকে প্রোভাইড করতে পারেন। আচ্ছা, উইন্ড এখানে আমরা ইগনোর করব, এখানে হচ্ছে সিজমিক লোডটা আমরা দিব, এটা ইউনিফর্ম প্রেসার হিসেবে দিব, হ্যাঁ। এটা আমি কিভাবে বের করতে যাচ্ছি, আমি এখান থেকে কেসের আন্ডারে গিয়ে EQX এই লোডটা নিচ্ছি, EQX FX এই যে লোডটা এটা নিচ্ছি। তো এখানে এইটা FYও আপনি চিন্তা করতে পারেন যে নিব কিনা। তো এই লোডটা মূলত তার ওভারটার্নিং বা স্লাইডিং এর জন্য অ্যাপ্লিকেবল হবে না। এখানে যদি অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে এই লোডটা, হরাইজন্টালি যে লোডটা কাজ করতেছে সেটা বা এক্স ডাইরেকশনের লোডটাই এখানে মূলত তাকে ওভারটার্নিং বা স্লাইডিং করানোর জন্য অ্যাক্ট করবে। তো সেই কনসেপ্ট থেকে আমি এখানে এই লোডটা নিচ্ছি। সিমিলারলি EQY এর জন্য আপনি FY দেখতে পারেন,
ইকিউ এটা নেগলিজিবল, এটার চেয়ে অনেক বেশি ডমিনেটিং হচ্ছে ইকিউ এক্স এর ভ্যালুটা। যদি ইকিউ এক্স নিব, আবার ইকিউ ওয়াই এর জন্য আপনি এফ ওয়াই এর একটা ভ্যালু পাবেন, কিন্তু সেই লোডটা আপনার এটাকে ওভারটার্নিং বা স্লাইডিং করানোর জন্য অ্যাক্ট করবে না। সেই কনসেপ্ট থেকে আমি এখানে ইকিউ এক্স এর আন্ডারে এফ এক্স এর ভ্যালুটা নিচ্ছে। এখন আবার এই যে কর্নারের ভ্যালু এবং এই যে কর্নারের ভ্যালু, এই দুইটা ভ্যালু ক্যারি করবে কলাম, বাকিটা ক্যারি করবে কে বেসমেন্ট রিটেনিং ওয়াল। তাহলে এখানে 0.46 0.36 এগুলো কিন্তু কিপে আছে। ওকে, তাহলে এইভাবে করে আমি অ্যাভারেজে মনে করেন নিচ্ছি 0.40, অ্যাভারেজে নিচ্ছি 0.40 এবং এটা 9টা আছে, তো 9টা নিলাম। এটা পাউন্ডে নিয়ে যাব, কিপ থেকে পাউন্ডে নিয়ে গেলাম, ভাগ করব এরিয়া দিয়ে, এই বরাবর 9.41 লেন্থ এবং 10 ফিট হলো হাইট। তাহলে 9.41 লেন্থ 10 ফিট হলো হাইট, এটা নিলাম। তাহলে কত 38 পাচ্ছে। ফর এক্সাম্পল আমি এখানে 40 পিএসএফ দিয়ে দিচ্ছি, 40 পিএসএফ দিয়ে দিলাম, এন্টার করলাম। তাহলে সিজমিক লোডের ডাটাও দিয়ে দিলাম। ম্যাটেরিয়ালে আসেন, স্টিমের কনক্রিটের এটা আমরা 3000 পিএসআই দিই। এখানে 60 গ্রেড স্টিল ধরে আপনি করতে পারেন, আবার যদি আপনি মনে করেন না আপনি 72.5 গ্রেড দিতে চান সেটাও দিতে পারেন। ডেন্সিটি যেমন আছে থাকলো। ফুডিংয়ের জন্য এটা আমি এখানে 3 কেএসআই করে দিচ্ছি, এটা 60 গ্রেড রাখলাম, সমস্যা নেই। বেয়ারিং সয়েল, এখানে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি 4 কেএসএফ, যেটা বাই ডিফল্ট আছে আমি সেটাই রাখতে যাচ্ছি। ফ্রিকশন অ্যাঙ্গেল, ফ্রিকশন কোফিশিয়েন্ট 0.45, ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল ঠিক আছে। ডেপথ টু নেগলেক্ট প্যাসিভ, এটা একটু বোঝার বিষয় আছে। ডেপথ টু নেগলেক্ট প্যাসিভ, এই বিষয়টা একটু বোঝার বিষয় আছে। এখানে বিষয়টা হচ্ছে আমরা একটু যদি জিওমেট্রি আন্ডারে যাই, এসটিএমের আমরা ডেপথ দিয়েছি কতটুকু, এসটিএমের ডেপথ দিয়েছি 21 ইঞ্চি, এই যে 21 ইঞ্চি আমরা এখানে ডেপথ দিয়েছি, স্টিমের না সরি ফুডিংয়ের ডেপথ 21 ইঞ্চি দিয়েছি। হ্যাঁ, তো ম্যাটেরিয়ালসের আন্ডারে আমরা কত ইঞ্চি পর্যন্ত প্যাসিভ প্রেসারটা আমরা ইগনোর করতে যাচ্ছি, সেটাই হচ্ছে ডেপথ টু নেগলেক্ট প্যাসিভ। ঠিক আছে, আমি এটা আরো বোঝানোর জন্য গ্রাফের আন্ডারে চলে যাচ্ছি, এটার আন্ডারে স্লাইডিংয়ে চলে যাচ্ছি। এখন আমি যদি এখানে 1.75 দিই, 1.7 এটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। একটু আগে প্রথমে 2 ফিট ছিল, এরপরে সেটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। আমি যখন একটু মুভমেন্ট করলাম নিয়ে নিয়ে, এখন আমি এখানে চাইলে যদি 5 ফিটও দিতে চাই সে নিবে না, সে 1.75 বা 21 ফিটে দিবে। তাহলে এখানে দেখেন একটা ফোর্স কাজ করতেছে অ্যাক্টিভ প্রেসার হিসেবে এই পাশে, এটাকে আমি কি বলবো, এই পাশ থেকে লোডটা কাজ করতেছে এই পাশ থেকে অ্যাক্টিভ প্রেসারটা কাজ করতেছে। হ্যাঁ, আবার এই পাশ থেকে এখন প্যাসিভ প্রেসার কাজ করবে। প্যাসিভ প্রেসার আপনি কি কাজ করাবেন নাকি করাবেন না, সেটাই হচ্ছে ইস্যু। আপনি যদি মনে করেন 1.75 এখানে রাখেন, তাহলে এই পুরো ডেপথের জন্য কোনো প্যাসিভ প্রেসার সফটওয়্যার কি করবে না, কাউন্ট করবে না। আপনি যদি এখানে জিরো প্রোভাইড করেন, তাহলে সে কি করবে, এখানে একটা প্যাসিভ প্রেসার এদিকে কাজ করবে। তো আপনার সেক্ষেত্রে অ্যাক্টিভ প্রেসার এবং প্যাসিভ প্রেসার যেহেতু কাজ করবে অ্যাট এ টাইম, সেহেতু এখানে স্লাইডিং এর জন্য সে কিছুটা বেনিফিট পাবে। আর যদি আপনি এটাকে 0 করে দেন, আপনি যদি এটাকে 1.75 করে দেন বা 21 ইঞ্চি করে দেন, সেই ক্ষেত্রে স্লাইডিং এর জন্য এই স্ট্রাকচারটা কোনো বেনিফিট পাবেন। এটা আমি প্রুফ করে দেখাচ্ছি। আমি যদি এখানে 1.75 রাখি, তাহলে এখানে স্লাইডিং ফ্যাক্টর কত আসতেছে, 1.53। এটা আমি নেগলেক্ট করতেছি, এটা কিন্তু আমি কি করতেছি 1.75 ফিট পর্যন্ত আমি কি করতেছি, নেগলেক্ট করতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে গ্রাফ থেকে দেখাই 1.75 পর্যন্ত আমি নেগলেক্ট করতেছি। তাহলে এখানে সেজন্য অ্যাট এ গ্ল্যান্সে যাই, স্লাইডিং ফ্যাক্টর পাচ্ছি কত 1.53। কিন্তু আমি যদি 0 করে দিই, এটাতে আমি 0 করে দিই, স্লাইডিং ফ্যাক্টরটা বেড়ে যাবে, 1.63 হয়ে গেছে। কারণ কি, এখানে দুই পাশ থেকে যখন লোড কাজ করতেছে তখন অ্যাক্টিভ প্রেসার এবং প্যাসিভ প্রেসারের কাটাকাটি গিয়ে সে স্লাইডিং এর জন্য একটা কি পাচ্ছে, এই পাশ থেকে যেহেতু একটা এটা তাকে স্লাইড করাইতে যাচ্ছে, এই লোডটা তাকে স্লাইড করাতে যাচ্ছে, কিন্তু এই লোডটা তাকে স্লাইড করাইতে দিচ্ছে না। এর রেজাল্ট সে কি করতেছে, একটা বেনিফিট পাচ্ছে স্লাইড না হওয়ার ক্ষেত্রে। তো এখন আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি এটাকে কি রাখবেন। তো আমি যেটা সাজেস্ট করবো, এটা আপনি 1.75ও রাখতে পারেন, আপনি চাইলে এটাকে 1 ফিটও রাখতে পারেন। হ্যাঁ, এই যে এখন এইটুকু লোড সে কি করতেছে, অ্যাক্টিভ প্রেসারকে রেজিস্ট করার জন্য কাজ করতেছে। হ্যাঁ, রেজিস্ট ওয়ার্ডটাই মনে হয় এখানে সব থেকে বেশি প্রভাব হবে। আচ্ছা, তো এখন আমি এখানে এটা 1.75 রাখতে যাচ্ছি, 1.75 রাখলাম। তার মানে এই পাশ থেকে কোনো প্যাসিভ প্রেসার স্লাইডিংকে রেজিস্ট করার জন্য অ্যাক্ট করতেছে না। বিষয়টা আমি এইভাবে রেখেই ডিজাইনটা করতে যাচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি আপনি এটা পাবেন, প্র্যাকটিক্যালি কিছু না কিছু এখানে রেজিস্ট্যান্স আপনি পাবেন, বাট আমি এটাকে কনসিডারেশনে না রেখেই বা এই জিনিসটা মানে
এই রেজিস্ট্যান্সটা না রেখে ডিজাইনটা করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো আপনি এটা 1 রাখতে পারেন, 0.5 রাখতে পারেন, আপনার উপর। হ্যাঁ, আপনি যতটুকু দিয়ে ডিজাইনটা করতে চান। আমি এখানে 1.75 বা 21 ইঞ্চি, এবং এটা আরেকবার বলতেছি, আপনি এখন চাইলেও 24 ইঞ্চি দেন, সফটওয়্যার কিন্তু নিবে না, বা 254 দেন না কেন, সফটওয়্যার কিন্তু নিবে না। এটা সর্বোচ্চ নিবে 21 ইঞ্চি পর্যন্ত, যেহেতু আমরা এখানে ফুটিং জিওমেট্রির আন্ডারে ফুটিং দেখেছি 21 ইঞ্চি পর্যন্ত। এখানে যদি আবার খেয়াল করেন, এটার আর দরকার নাই, এখানে যদি আবার কি থাকতো, এটা যদি এখন আবার আমার এখানে স্টিমের আন্ডারে যদি ফর এক্সাম্পল আমি যদি এখানে আর কি যদি থাকতো, মনে করেন এটা 12 ইঞ্চি, এটা 12 ইঞ্চি, তাহলে কি যদি থাকতো, তখন কিন্তু আবার এই দেখেন রেজিস্ট্যান্সটা আরো বেড়ে যাচ্ছে। তখন এখানে ম্যাটেরিয়ালসের আন্ডারে দেখেন বেয়ারিং সোয়েল, এটা আপনি আরো 1 ফিট নিতে পারবেন। তখন 21 ইঞ্চি আর 12 ইঞ্চি মিলে কত হয়, 33 ইঞ্চি। ঠিক আছে, 2.75 পর্যন্ত আপনি নিতে পারবেন। ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে জিওমেট্রিটা সেট করতেছেন সেটার উপরে। ওকে, আমি এটা 0 করে দিচ্ছি, আবার এটাকে আমি আবার 0 করে দিচ্ছি। দেন আমি ম্যাটেরিয়ালসের আন্ডারে চলে গেলাম, এটাকে আমি মনে করেন 21 ইঞ্চি দিয়ে ডিজাইনটা করতেছি, অর্থাৎ আমি কোনো রেজিস্ট্যান্স কাউন্ট করতে চাচ্ছি না এই পাশ থেকে। ওকে, আচ্ছা ফাইন। এরপরে বেয়ারিং সয়েল চলে গেল। এখন রেইনফোর্সমেন্ট, আমি এখানে এটা 3 নাম্বার বার ধরে ডিজাইন করতে যাচ্ছি, এটা 5 ইঞ্চি পরপর দিব। দেন হচ্ছে এখানে 5 নাম্বার না 4 নাম্বার দিই, অর্থাৎ 12 মিলি বার 5 ইঞ্চি পরপর। এটা আবার 4 নাম্বার বার 5 ইঞ্চি পরপর। ক্লিয়ার কাভার যেমনটা আছে থাকলো এটা। নেক্সট হচ্ছে এখানে ব্যাকফিল সাইড কাট অফ লেন্থ, অর্থাৎ আপনি কিভাবে কাটা রড দিবেন কিনা, এইভাবে আমরা দিব না, আমরা পুরো 10 ফিট পর্যন্ত দিব। ঠিক আছে, এটা গ্রাফের আন্ডারে কনস্ট্রাকশনে গেলে আপনি দেখতে পারবেন এইভাবে সে রডটা দেখাচ্ছে। আর যদি আমি 7 ফিট দিতেন, দেখি কেমন দেখে। 7 ফিট দিলে তাহলে সে ভিন্ন 7 ফিট দিলে এই যে কাট অফ পর্যন্ত সেই যে বলে দিচ্ছে যে এই 7 ফিট পর্যন্ত কাট অফ, এই যে 7 ফিট এই রডটা সে বলে দিচ্ছে এখানে। হ্যাঁ, আর এখন যদি 10 ফিট হয়, সে এই কাট অফটা 10 ফিট পর্যন্ত নিয়ে গেছে। ফাইন, তাহলে এটাও হয়ে গেল। এখন আছেন ফুডিংয়ের আন্ডারে চলে, এটা দেখি আর একবার 4 5 4, হ্যাঁ 10 ফিট ফুডিংয়ের আন্ডারে চলে যাই। এখানে বার সাইজ এটা আমরা নিচ্ছি হচ্ছে 5 নাম্বার বার দিব 5 ইঞ্চি পরপর। ওকে, কনক্রিট কাভার 3 ইঞ্চি থাকলো। কিসের দিকে, এটা টোয়ের জন্য, এটা কিসের জন্য, টোয়ের জন্য। আর এখানে হিলের জন্য যদি দেখি, এটা 5 নাম্বার বার দিয়ে দিব, এটা এখানে 5 ইঞ্চি পরপর দিয়ে দিব। ওকে ফাইন, ওকে আচ্ছা। নেক্সট যেটা সেটা হচ্ছে এখানে ফুটিং ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট, এটা 5 নাম্বার বার দিয়ে দিলাম, এটাও 5 ইঞ্চি পরপর। ওকে, এন্টার করলাম। এখন আমরা এখানে অ্যাট এ গ্ল্যান্সে ব্যাক করে আমরা দেখি যে এখানে অ্যাকচুয়ালি কোনো রকমের কোনো এরর আছে কিনা, এটা মুছার চেষ্টা করতে হবে। আচ্ছা, মুছা যাচ্ছে, নাইস। এখন এখানে দেখি জিওমেট্রি, এখানে যদি আমরা দেখি জিওমেট্রি আন্ডারে ডাইমেনশন ওকে, স্টেবিলিটি চেক ওকে, 1.50 পর্যন্ত লাগতো। ওভারটার্নিং এবং স্লাইডিং দুইটার ক্ষেত্রেই এটা 1.5 এর উপরে আছে, তার মানে এটা ওকে আছে। হ্যাঁ, আমি আর একবার দেখাই বিষয়টা, ম্যাটেরিয়ালের আন্ডার আমি যদি এটা 0 করে দিই, এটা 1.53 না হয়ে কিন্তু ফ্যাক্টরটা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি আসলে আপনার ডিসিশন যে আপনি এখান থেকে রেজিস্ট্যান্সটা কাউন্ট করবেন নাকি করবেন না। তো আমি এটা কাউন্ট না করেই সেটাকে পাস করাতে পেরেছি, দ্যাটস ফাইন। এটা আমি আবার কত করে দিচ্ছি, 21 ইঞ্চি করে দিচ্ছি। দেন এখানে আপনার এটাও ওকে আছে। তারপর হচ্ছে সয়েলের বেয়ারিং প্রেশার ওকে আছে। অনেক সময় সয়েলের বেয়ারিং প্রেশারটা ফেল করে, হ্যাঁ হিলের জন্য আমি দেখছি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জিওমেট্রির আন্ডারে গিয়ে হিলের লেন্থটা বাড়াবেন। আপনার যদি সেটব্যাক না থাকে তো কিছু করার নেই, সেক্ষেত্রে আপনাকে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি বাড়াইতে হবে। আর যদি আপনার পক্ষে আপনার সেটব্যাক থাকে, তাহলে আপনি হিলের লেন্থটা বাড়িয়ে কি করতে পারেন, এই যে বেয়ারিং অ্যাট হিল এটাকে সলভ করতে পারেন। এটা টোয়ের জন্য প্রবলেম করবে না, কারণ হচ্ছে যে আপনার এই ভেতরের দিকে তো আপনার যথেষ্ট জায়গা আছে বা যথেষ্ট লেন্থ পর্যন্ত এই টোটা ভিতরের দিকে গেছে, রাইট। আচ্ছা, এরপর এখান থেকে হচ্ছে রেজাল্টেন্ট মিডল থার্ড ঠিক আছে, শেয়ার ফোর্স এই যে এখানে একটা প্রবলেম দেখা দিছে। স্টিমের জন্য এই যে রেশিও, এটা একটা প্রবলেম দেখা দিছে, শেয়ার ক্যাপাসিটি রেশিও। তো এটার জন্য আমরা একটা কাজ করে দেখি, এটাকে 11 ইঞ্চি করে দেখি। এই যে 11 ইঞ্চি করলে এখানে সবগুলো ডাইমেনশন ঠিক হয়ে যাচ্ছে। তার মানে 10 ইঞ্চি দিয়ে এটাকে আমরা সলভ করতে পারি না, এটার জন্য আমাদেরকে 11 ইঞ্চি লাগতেছে। ঠিক আছে, এখন আপনি 11 ইঞ্চি ধরে করতে পারেন, বা আপনি কি করতে পারেন 12 ইঞ্চি ধরে কি করতে পারেন, ডিজাইনটা প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখানে আপনি গ্রাফের আন্ডারে যাবতীয় রিপ্রেজেন্টেশন দেখতে পারবেন, কনস্ট্রাকশন, ফুটিং, স্টেম, বেয়ারিং, স্লাইডিং, ওভারটার্নিং, অ্যাট এ গ্ল্যান্স থেকে তো দেখলাম কনডেন্সড। এখানে ডাটাগুলো আপনি দেখতে পারবেন, এখানে ডিটেইলে গেলে ক্যালকুলেশনগুলো দেখতে পারবেন। এভাবে করে একটা বেসমেন্ট রিটেনিং ওয়ালকে আপনি A to Z সলভ করতে পারবেন এই সফটওয়্যারটার সাহায্যে।
তো আমরা একটা জিনিস দেখলাম যেখানে অ্যাট এ গ্ল্যান্স থেকে ফাইনালি আমাদেরকে 11 ইঞ্চি প্রোভাইড করতে হচ্ছে। এখন 11 ইঞ্চি যদি আপনি করতে পারেন ফাইন, আর যদি করতে না পারেন তাহলে 12 ইঞ্চি ধরে কি করতে, মানে যদি প্রোভাইড করতে পারেন প্র্যাকটিক্যালি তাইলে ফাইন, আর যদি মনে করেন না আপনার হচ্ছে 12 ইঞ্চি দেওয়াটাই মোর লজিক্যাল, তাহলে সেভাবে 12 ইঞ্চি ধরে আপনি কি করতে পারেন, ডিজাইনটা প্রোভাইড করতে পারেন ফাইনালি। তো আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।